নমস্কার। আজকে আমাদের টপিক পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। যারা সরকারি জায়গায় সিকিউর ইনভেস্টমেন্ট ভালোবাসেন তাদের জন্য খুব প্রিয় একটা ইনভেস্টমেন্ট প্ল্যান। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এই ভিডিওটা হয়তো একটু বড় করে করছি, তার কারণ হচ্ছে ইউটিউবে এই মুহূর্তে পিপিএফ নিয়ে আমরা যতটা ডিটেলসে বলছি ততটা ডিটেলসে ভিডিও এই মুহূর্তে নেই। তো সেই জন্য পুরো ভিডিওটা দেখবেন, কারণ পিপিএফ নিয়ে অনেক অজানা তথ্য আজকে আমরা আপনাদেরকে দেব। নমস্কার, আমি অরিজিৎ চক্রবর্তী, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। পিপিএফ নিয়ে প্রথমেই বলতে গেলে যে পিপিএফ কি, দেখুন পিপিএফ এর ফুল ফর্ম তো সবাই জানেন, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এবং পিপিএফ হচ্ছে একটি সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় সরকার কর্তৃক ব্যাক করা একটি প্ল্যান। সুতরাং এটা সম্পূর্ণ রিস্ক ফ্রি বলতে পারেন, এবং এটা সেফ ইনভেস্ট, ট্যাক্স ডিডাকশন, ট্যাক্সে অনেক ছাড় পাওয়া যায়, এবং লং টার্ম ইনভেস্টমেন্ট হিসাবে খুব পরিচিত। এবার আমরা আলোচনা করব যে পিপিএফ এর প্রত্যেকটা ফিচার্স নিয়ে, পিপিএফ এর প্রত্যেকটা সুবিধা কিংবা অসুবিধা নিয়ে। প্রথমে আসা যাক পিপিএফ এর যে মূল সুবিধাগুলি কি, কেন পিপিএফ এত বিখ্যাত সেটা নিয়ে। আগেই বললাম সেফ ইনভেস্টমেন্ট। দ্বিতীয়ত গ্যারেন্টেড রিটার্ন, যে ইন্টারেস্ট রেটটা সরকার কর্তৃক নির্ধারিত হয় সেই ইন্টারেস্ট রেটটা আপনি গ্যারেন্টেডভাবে পাচ্ছেন। সুতরাং গ্যারেন্টেড রিটার্ন একটা পিপিএফ এর খুব ইম্পর্টেন্ট ফিচার্স। তৃতীয়ত এটা হচ্ছে অবশ্যই ব্যাকড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। সুতরাং বুঝতেই পারছেন কেন্দ্রীয় সরকার কর্তৃক ব্যাক করা এই স্কিমটা সকলেই ভরসা করতে পারে। অ্যাট্রাকটিভ ট্যাক্স বেনিফিট, পিপিএফে কিন্তু অসম্ভব ভালো ট্যাক্স বেনিফিট হয়, তাই যারা হায়ার ট্যাক্স রেজিমে পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পিপিএফ একটা খুব ইম্পর্টেন্ট বা খুব ভালো একটা চয়েস হতে পারে। নেক্সট হচ্ছে লং টার্ম সেভিংস প্ল্যান, অর্থাৎ লং টার্ম, অর্থাৎ আমরা সবাই জানি যে ওয়েলথ ক্রিয়েট করার হলে লং টার্মে সেটা ক্রিয়েট হয়, অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে টাকা রেখে কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে হয়। পিপিএফ কিন্তু সেই লং টার্ম একটা সেভিং স্কিম। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা অনেক ভিডিওতে শুনে থাকবেন না, পিপিএফ আন্ডার সেকশন 40A লিগাল স্পেশাল প্রোটেকশন পায়। কী ধরনের প্রোটেকশন পায় সেটা নিয়ে পরে আলোচনায় আসছি, কিন্তু পিপিএফ এর স্পেশাল লিগাল প্রোটেকশন আছে। তার ফলে পিপিএফ এর টাকা কোর্ট মারফত বা কোনো ব্যাংক, আপনার যদি কোনো লোন হোক বা কোনো ডিউ অ্যামাউন্ট হোক আপনার শোধ করা বাকি থাকে, কেউ কিন্তু আপনার পিপিএফ অ্যাকাউন্টের টাকা সিজ করতে পারে না। এটা কিন্তু আপনারা কম শুনে থাকবেন, কিন্তু এটা জেনে রাখুন পিপিএফ স্পেশাল লিগ্যাল প্রোটেকশন পায়। এরপর আমরা আসছি পরবর্তী টপিক, পিপিএফ এর ইনকাম ট্যাক্স বেনিফিট কি হয়। পিপিএফ এর ইনকাম ট্যাক্স বেনিফিট অ্যাকচুয়ালি তিনটে সিস্টেমে হয়। প্রথমত যদি আপনারা ওল্ড ট্যাক্স সিস্টেম সেখান দিয়ে যান, তাহলে 80C অনুযায়ী 1.5 লক্ষ টাকা, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যামাউন্ট যেটা আপনি পিপিএফ এ ডিপোজিট করতে চাইছেন সেই টাকাটা ট্যাক্স ফ্রি হয়। অর্থাৎ আপনার যদি 15 লক্ষ টাকা ইনকাম হয়, আপনার যদি 1.5 লক্ষ টাকা আপনি পিপিএফ এ দেন, তাহলে 15 লক্ষ মাইনাস 1.5 লক্ষ, অর্থাৎ 13,50,000 টাকার ওপরেই কিন্তু আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে যদি আপনি ওল্ড ট্যাক্স সিস্টেমের মধ্যে দিয়ে যান। আর নিউ ট্যাক্স সিস্টেমে এটা থাকছে না, 80C ছাড় থাকে না। কিন্তু যেটা আপনি পাবেন সেটা হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড উইথড্রল অ্যামাউন্ট ইজ ট্যাক্স ফ্রি। অর্থাৎ আপনি যখনই ফিক্সড ডিপোজিট করতে যান তখন দেখবেন যে আপনি ফিক্সড ডিপোজিটের ম্যাচুরিটির সময় যে অ্যামাউন্টটা হয় আপনার, ব্যাংক কিন্তু সেখান থেকে টিডিএস কাটে বা ট্যাক্স কাটে। কিন্তু এই ক্ষেত্রে পিপিএফ এর যে ইন্টারেস্ট বা উইথড্রল অ্যামাউন্ট যেটা হয় সেটা কিন্তু কমপ্লিটলি ট্যাক্স ফ্রি। সেটা একটা খুব বড় সুবিধা। এবং পিপিএফ ফ্রি ফ্রম ওয়েলথ ট্যাক্স, যাদের 30 লক্ষ টাকার ওপর নেটওয়ার্থ থাকে তারা জানেন যে 1% তাদেরকে ওয়েলথ ট্যাক্স দিতে হয়। পিপিএফ এর ক্ষেত্রে কিন্তু সেই ট্যাক্সটা পেমেন্ট করতে হয় না। সুতরাং ট্যাক্স বেনিফিটের ক্ষেত্রে পিপিএফ একটা খুব ইম্পর্টেন্ট এবং ভালো একটা স্কিম। এরপর আসছি যে কি কি এলিজিবিলিটি আপনার লাগবে পিপিএফ করার জন্য। দেখুন পিপিএফ করার জন্য যে এলিজিবিলিটিগুলো লাগবে তার মধ্যে প্রথমত আপনাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ ভারত সরকার ভারতীয়দের জন্যই সুযোগ সুবিধা দেবে, সেই জন্য আপনাকে ইন্ডিয়ান হওয়াটা আপনার পক্ষে মাস্ট অ্যান্ড ম্যান্ডেটারি। দ্বিতীয়ত হচ্ছে
আপনি পিপিএফ মাইনর চাইল্ড বা আনসাউন্ড মাইন্ড কেউ যদি থাকে, মানসিকভাবে প্রতিবন্ধী, তাদের হয়ে খুলতে পারেন। এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, মাইনর চাইল্ড মানে হচ্ছে ছোট বাচ্চা, 18 বছরের নিচে। আপনি তার হয়ে, ধরুন আপনার ছেলে মেয়ে এরকম কেউ আছে, আপনি তার হয়ে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে আপনার সেই অ্যাকাউন্টের লিমিটেশন কিন্তু 1.5 লাখ টাকা অবধি থাকবে। অর্থাৎ ধরুন আপনি মনে করলেন যে আপনার একটা পিপিএফ অ্যাকাউন্ট আছে, আপনি সেখানে 1.5 লক্ষ টাকা ফেলছেন, আপনার ছেলে বা মেয়ের নামে আপনি 1.5 লক্ষ টাকা ফেলছেন, সেটা কিন্তু হবে না। মনে রাখবেন, মাইনর চাইল্ড, আনসাউন্ড মাইন্ড বা আপনার টোটাল মিলিয়ে আপনি 1.5 লক্ষ টাকা ফেলতে পারবেন। সুতরাং পিপিএফ এর এটা একটা গুড অপশন রয়েছে, আপনি আপনার ছেলেমেয়ের নামেও পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে মাইনর ক্যান অপারেট আফটার বিং মেজর, অর্থাৎ যদি আপনি আপনার ছেলে মেয়ের হয়ে পিপিএফ অ্যাকাউন্ট খুলে দেন, সে যখন 18 বছর প্লাস হবে, সে তখন নিজে নিজে ওই অ্যাকাউন্টটা অপারেট করতে পারবে। ধরুন আপনি 10 বছর তার হয়ে টাকা জমিয়ে দিয়েছেন, পিপিএফ তো 15 বছরের হয়, আপনি 10 বছর তার হয়ে টাকা জমিয়ে দিয়েছেন, শেষ 5 বছর আপনি মনে করলেন সে প্রাপ্তবয়স্ক হবার পর নিজে নিজে অপারেট করতে পারবে, সেটা কিন্তু সেক্ষেত্রে সম্ভব। এছাড়া ইন্ডিভিজুয়াল যে কোনো মানুষ পিপিএফ খুলতে পারে। পিপিএফ কোনো জয়েন্ট অ্যাকাউন্ট হয় না, ব্যাংকের মতো জয়েন্ট অ্যাকাউন্ট সম্ভব নয়। এবং যাদের ইপিএফ আছে, অর্থাৎ যারা অলরেডি ইপিএফ স্কিমে টাকা পান, তারাও কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। সুতরাং এইগুলো হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য। এরপর আসছি এনআরআই, যারা বিদেশ যাত্রা করবেন বা ভাবছেন, তাদের জন্য এটা বলে রাখছি। ধরুন এনআরআই আপনি হয়ে গেলেন, আপনি এনআরআই হওয়ার পর, অর্থাৎ বিদেশের নাগরিক হওয়ার পর কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যদি আপনার ধরুন একটা পিপিএফ অ্যাকাউন্ট থাকে, আগে থেকে পিপিএফ অ্যাকাউন্ট রয়েছে, সেই পিপিএফ অ্যাকাউন্টটা চলাকালীন আপনি এনআরআই হয়ে গেলেন, সেক্ষেত্রে দুটো শর্ত আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে বা দুটো জিনিস আপনি করতে পারেন। প্রথমত, আপনার কাছে অপশান থাকছে প্রি ম্যাচিওর ক্লোজ করে দেওয়ার জন্য, সেটা আপনি করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি পিপিএফ অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে পারবেন 15 বছর অবধি, এক্সটেনশন পিরিয়ডটা আপনি কিন্তু করতে পারবেন না। সুতরাং যদি কেউ এনআরআই হয়ে যান, তারপর তিনি পিপিএফ অ্যাকাউন্ট কন্টিনিউ করতে পারবেন এক্সটেনশন ছাড়া, আর এনআরআই হওয়ার পর কিন্তু কোনোভাবেই পিপিএফ অ্যাকাউন্ট নতুন করে আপনারা খুলতে পারবেন না। এছাড়া আরেকটা জিনিস বলে রাখছি, HUF, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিতে যদি কেউ থাকেন, অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট যদি থাকে, জয়েন্ট প্যান নাম্বার থাকে, সেই প্যান নাম্বারের এগেনস্টে পিপিএফ অ্যাকাউন্ট হয় না। পিপিএফ কেবলমাত্র ইন্ডিভিজুয়াল যে কেউ খুলতে পারেন, ঠিক আছে। এবার আসছি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি কোথায় যাবেন বা কোথায় গেলে আপনি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেখুন, পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য আপনি স্টেট ব্যাংক এবং তার অ্যাসোসিয়েট যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে, স্টেট ব্যাংক অফ জয়পুর বা স্টেট ব্যাংক অফ আদার্স যেগুলো রয়েছে, সেগুলোতে খুলতে পারবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে খুলতে পারছেন। আপনি যে কোনো হেড পোস্ট অফিসে গিয়ে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারছেন। আপনি ন্যাশনালাইজ যে কোনো ব্যাংক, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলুন, ব্যাংক অফ বরোদা বলুন, সেখান থেকে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া বেশ কিছু বড় বড় প্রাইভেট ব্যাংক, যেমন ধরুন এইচডিএফসি, আইসিআইসিআই কিংবা অ্যাক্সিস ইত্যাদি প্রাইভেট ব্যাংক থেকেও কিন্তু আপনি পিপিএফটা খুলতে পারবেন। এরপর আসছি পিপিএফ এর সবচেয়ে ইম্পর্টেন্ট, পিপিএফ এর ডিপোজিট অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা আপনি রাখতে পারবেন। এখানে আপনাদেরকে একটু ভালোভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন, পিপিএফে আপনি মিনিমাম অ্যামাউন্ট প্রতি বছর 500 টাকা আপনাকে রাখতেই হবে, এটা মিনিমাম অ্যামাউন্ট। বছরে আপনি 500 টাকা রাখতে পারবেন। কিন্তু এখানে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্টও আছে, সেটা হচ্ছে 1.5 লক্ষ টাকা। অর্থাৎ আপনার হাতে যত টাকাই থাকুক না কেন, পিপিএফে একজন একটা অ্যাকাউন্টে একটা প্যান নাম্বারের জন্য 1.5 লক্ষ টাকা রাখতে পারবেন। এখানেও আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার যদি কোনো আপনি খুলেছেন কোনো মাইনর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ছেলেমেয়ের নামে বা কোনো মানসিকভাবে প্রতিবন্ধী মানুষের হয়ে আপনি খুলতে পারবেন, প্রভিশনস আছে, কিন্তু টোটালটা মনে রাখবেন 1.5 লক্ষ টাকা। আপনার ছেলের অ্যাকাউন্টে আপনি 1.5 লক্ষ দিলেন, আপনার অ্যাকাউন্টে 1.5 লক্ষ দিলেন, 3 লক্ষ হয়ে গেল, ওটা করা যাবে না। টোটাল 1.5 লক্ষ টাকাই কিন্তু আপনার প্যান নাম্বারের এগেনস্টে আপনার কোটাতে সেটা আসছে।
দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন টাকা রাখতে যাবেন মনে রাখবেন টাকার অ্যামাউন্টটা মাল্টিপল অফ 50 হতে হবে, অর্থাৎ 51 টাকা 61 টাকা এরকম আপনি রাখতে পারবেন না। আপনাকে রাখতে গেলে 50, 100, 150, 500, 5000 এভাবে আপনি রাখতে পারবেন। ডিপোজিটের ক্ষেত্রে বলে রাখছি যে আপনি আনলিমিটেড ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন, অর্থাৎ আপনি 1.5 লক্ষ টাকা হোক বা আপনার যে অ্যামাউন্টটা দেওয়ার হোক সেটা একবারে হোক বা বারবারে হোক, আপনি যতবার খুশি যেরমবার খুশি যেরকম সুবিধা সেরমভাবে আপনি পিপিএফে টাকা রাখতে পারবেন। এবার আসছি বেস্ট টাইম টু ডিপোজিট। দেখুন এই ট্রিক্সটাই আপনাদেরকে আমরা শিখিয়ে রাখছি, এই জন্যই তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আসেন। ঘটনাটা হচ্ছে যে পিপিএফে তো সবাই টাকা রাখে, কিন্তু কিভাবে টাকা রাখলে আপনি বেশি পেতে পারেন? আপনি ভাবছেন ফিক্সড অ্যামাউন্ট তো ইন্টারেস্ট, সেটা কি হয়? কিন্তু হ্যাঁ সেটাও হয়, আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন পিপিএফ অ্যাকাউন্টের আপনার ইন্টারেস্ট ক্যালকুলেশনটা যে সিস্টেমে হয় সেই অনুযায়ী দেখা গেছে যে আপনি ইয়ারলি হোক, মানে ধরুন আপনি গোটা বছর হিসাবে টাকা রাখছেন, মান্থলি রাখছেন, কোয়ার্টারে রাখছেন, যেভাবেই করুন না কেন মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে দিয়ে দেবেন। সবচেয়ে ভালো যদি আপনার টোটাল টার্গেটেড অ্যামাউন্ট যেটা আছে সেটা এপ্রিল মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে যদি আপনি দিয়ে দিতে পারেন বেস্ট। এবার ধরুন আপনি মনে করলেন যে না আমার ওই সময় সম্ভব না, আমি মান্থলি দেবো, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 থেকে 5 তারিখের মধ্যেই টাকাটা দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট বেশি পাবেন, এবং বেশি বলতে এটা প্রায় শেষের দিকে গিয়ে 70,000 থেকে 1.5 লক্ষ টাকা অবধি ডিফারেন্স হয়ে যেতে পারে। আপনি ধরুন মাসের 5 তারিখের মধ্যে দিচ্ছেন কখনো টাকা, কিংবা আপনি যদি 5 তারিখের পর দেন, মানে 6 তারিখ 10 তারিখ 11 তারিখ যখনই দেন না কেন, কারণ 1 থেকে 5 তারিখের মধ্যে টাকা দিলে আপনি ওই মাসের ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ ধরুন আপনি এপ্রিল মাসের 3 তারিখে 10,000 টাকা দিলেন, পিপিএফে কি হয় মান্থলি বেসিসে ইন্টারেস্ট ক্যালকুলেশন হতে থাকে। যদি এপ্রিল মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনি টাকাটা দেন, সেক্ষেত্রে এপ্রিল মাসে আপনি ওই 10,000 টাকার ইন্টারেস্টটা পাবেন। আমি আপনাকে একটা ধরলাম, এটা 10,000 হতে পারে, 1 লাখ হতে পারে, 1.5 লাখ হতে পারে। এবার আপনি যদি ওই 10,000 টাকাটা 10 তারিখ বা 12 তারিখ দেন, সেক্ষেত্রে ওই 10,000 টাকার ইন্টারেস্ট যেটা এপ্রিল মাসে আপনার পাওয়ার কথা সেভাবে আপনি পাবেন না। এইভাবে দেখা গেছে আপনি যদি 1 থেকে 5 তারিখের মধ্যে টাকাটা ডিপোজিট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট মিলিয়ে শেষে গিয়ে 1 থেকে 1.5 লক্ষ টাকা অবধি তফাৎ হয়ে যেতে পারে। সেই জন্য পিপিএফে বেশি টাকা আর্ন করার জন্য সব সময় 1 থেকে 5 তারিখের মধ্যে টাকাটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আসছি যে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, পিপিএফ অ্যাকাউন্ট কখন ইনঅ্যাক্টিভ হয়ে যায় আপনাদের আমরা বুঝিয়ে দিচ্ছি। দেখুন প্রথমত আপনি যদি মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট অর্থাৎ 500 টাকা যেটা আপনার দেওয়ার প্রয়োজন সেটা যদি না দেন, তাহলে আপনি ইনঅ্যাক্টিভ আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কিন্তু পিপিএফ এই অ্যাকাউন্টটাকে আবার রিঅ্যাক্টিভ করতে পারবেন, অর্থাৎ আবার অ্যাক্টিভও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে কটা বছর আপনি মিনিমাম 500 টাকা জমা দেননি সেই কটা বছরের জন্য মিনিমাম 500 টাকা জমা দিতে হবে, প্লাস ফাইন বাবদ 50 টাকা করে এক্সট্রা দিতে হবে। অর্থাৎ ধরে নিন যে আপনি 2021 সাল থেকে আপনার আর পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছেন না, 21 সালে জমা দিলেন না, 22 সালে জমা দিলেন না, সেক্ষেত্রে কি হবে 2021 সালের জন্য আপনার পিপিএফ অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, 22 সালের জন্য আপনার পিপিএফ অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনার 23 সালে গিয়ে মনে হলো যে আমি আমার পিপিএফ অ্যাকাউন্টটা আবার রিঅ্যাক্টিভ করতে চাই, আপনাকে 21-এর জন্য যে 500 টাকাটা আপনি জমা দেননি মিনিমাম অ্যামাউন্ট সেটা দিতে হবে, জমা করতেই হবে, ম্যান্ডেটরি। 22-এর জন্য যে 500 টাকাটা আপনি জমা দেননি সেটা আপনাকে ম্যান্ডেটরি করতেই হবে, এবং ফাইন বাবদ এই দুটো বছরের জন্য 50-50-100 টাকা ফাইন দিতে হবে। 23 সালে গিয়ে আপনার অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হয়ে যাবে। এইটা আমি হিসাবের সুবিধার্থে আপনাদের বোঝালাম। পিপিএফ কিন্তু ক্যালকুলেশন হয় 1 এপ্রিল টু 31 মার্চ, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার হিসাবে, এটাও মনে রাখবেন। আপনার ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট যদি থাকে, সেই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কিন্তু পিপিএফে ইন্টারেস্ট আর্ন করতে থাকে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে আপনি উইথড্রল করতে পারবেন না,
এগুলো মনে রাখবেন, যদি আপনার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ থাকে তাহলে এই সুবিধাগুলো কিন্তু আপনি পাবেন না। আপনার যদি আর একটা ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকে, আপনি কিন্তু ধরুন একটা ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে, আপনি ভাবলেন যে আরেকখানা অ্যাকাউন্ট খুলে সেটাকে থেকে নতুন করে চালাবো, সেটা হবে না। পিপিএফ এ একটাই অ্যাকাউন্ট করতে পারবেন। আপনার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হলেও আপনি নতুন কোনো আপনার ওই প্যান নাম্বারের এগেনস্টে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। সো এই হচ্ছে, আপনার যদি পিপিএফ এ ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকে তাহলে এই ঘটনাগুলো আপনার সাথে ঘটবে। এরপর আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা নিয়ে আপনাদের আকর্ষণ থাকে, সেটা হচ্ছে পিপিএফ এর ইন্টারেস্ট। এটা না ক্রমশ কমতে থাকছে, সরকার ক্রমশ কমাতে থাকছে। 10% ছিল, তারপরে 9 হয়েছে, মানে 10 আশেপাশে ছিল, 9-এর আশেপাশে ছিল, 8-এর আশেপাশে ছিল। বর্তমানে আমরা যবে ভিডিও শ্যুট করছি, অক্টোবর লাস্ট উইক 2021, এখন 7.10% রেট অফ ইন্টারেস্ট রয়েছে। প্রতি মাসে আপনার ইন্টারেস্ট ক্যালকুলেট হয়, যেটা আমি বললাম। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেট হয় 1 থেকে 5 তারিখের মধ্যে, যেটা লোয়েস্ট ব্যালেন্স থাকে তার হিসাবে, ঠিক আছে। এছাড়া প্রত্যেক বছর এই যে 7.10% ইন্টারেস্ট থাকে, প্রত্যেক বছর সরকার, প্রত্যেক বছর বলা ভুল, প্রত্যেক কোয়ার্টারে সরকার এটাকে রিভাইজড করতেও পারে মনে করলে। আবার অনেক সময় দেখা গেছে গভর্নমেন্ট কিছু চেঞ্জ করে না, সুতরাং বাড়া বা কমা এই দুটোই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করে। আপাতত সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী 7.10% কম্পাউন্ডিং হারে আপনি ইন্টারেস্ট পিপিএফে পেতে পারবেন। কম্পাউন্ডিং মানে আপনি যে আসল টাকাটা রেখেছেন তার উপর ধরুন 7.10% যে সুদটা আপনি পাচ্ছেন, সেই সুদের ওপর আবার সুদ হবে। সো এই কম্পাউন্ডিং হারে 7.10%-এ আপনি পিপিএফে ইন্টারেস্ট পেতে থাকবেন। এবার আসছি পিপিএফ নিলে আপনি লোন কিভাবে নিতে পারবেন। দেখুন, আপনার যদি এমার্জেন্সি কোনো দরকার পড়ে তাহলে পিপিএফ থেকে আপনি পিপিএফ যে অ্যামাউন্টটা রেখেছেন সেখান থেকে আপনি লোন পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা জটিল সিস্টেম আছে, আমি আপনাদেরকে যতটা পারা যায় সহজ করে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত লোন পাবেন যেদিনকে পিপিএফ খুলবেন সেদিন থেকে 3rd ফিনান্সিয়াল ইয়ার থেকে 6th ফিনান্সিয়াল ইয়ার অবধি, তারপরে 7th ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে আপনি টাকা উইথড্রল করতে পারবেন। সেই জন্য লোনটা এর মাঝখানে আপনি নিতে পারবেন। দ্বিতীয়ত, কেবলমাত্র অ্যাক্টিভ অ্যাকাউন্টের এগেনস্টেই আপনি লোন পাবেন। মনে রাখবেন, যেগুলো ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বললাম সেই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে আপনি পাবেন না লোন। এছাড়া আপনি মনে রাখবেন, যে ফিনান্সিয়াল ইয়ারে আপনি লোন নিচ্ছেন সেই ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট দুটো ফিনান্সিয়াল ইয়ার আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে শেষ দিনকে যে টাকাটা ছিল সেই টাকা 25% আপনি লোন পাবেন। অর্থাৎ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ধরুন 2021-22 ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি লোন নিতে চাইছেন। আপনি কত টাকা লোন নিতে পারবেন? ঠিক দুটো ফাইন্যান্সিয়াল ইয়ার আগে, অর্থাৎ 2020-21, 2019-20, 2019-20 ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষে, মানে 31শে মার্চ 2020 সালে যত টাকা আপনার ব্যালেন্স ছিল তার 25% আপনি প্রেজেন্ট সময় অর্থাৎ 2021-22 ফাইন্যান্সিয়াল ইয়ারে লোন পাবেন। একটা জটিল হিসাব আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এবার হচ্ছে, আপনি তো লোনটা নিয়ে নিলেন, শোধ কিভাবে করবেন? শোধ করার জন্য আপনার মিনিমাম দুটো ইনস্টলমেন্ট আপনি শোধ করতে পারবেন। সেটা হচ্ছে, একটায় আপনি যত টাকা লোন নিয়েছেন, আর একটায় হচ্ছে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট কত? যা ইন্টারেস্ট রেট পিপিএফ এর চলবে তার থেকে 1% বেশি, অর্থাৎ এখন 7.10% চলছে। পিপিএফ এর লোনে আপনাকে 7.10 + 1 8.10% ইন্টারেস্ট দিতে হবে। ম্যাক্সিমাম আপনি 36 মাসের মধ্যে লোন শোধ করতে পারবেন, অর্থাৎ 3 বছরের মধ্যে করতে পারবেন। ম্যাক্সিমাম আপনি 36টা কিস্তি বা ইএমআইতে লোন দিতে পারবেন। এছাড়া আপনাকে মনে রাখতে হবে যে 1 বছরে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি একবারই লোন পাবেন। একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি লোন নিয়ে যদি লোন শোধও করে দেন সেই ইয়ারে আর কোনো লোন পাবেন না। দ্বিতীয়ত,
একটা লোন নিয়েছেন, আপনার কাছে ধরুন আপনার 25% অবধি আপনি লোন নেওয়ার কথা ছিল, আপনি হয়তো 20% নিয়েছেন, আপনি মনে করলেন বাকি 5%টা পরে নেবো, সেটা হবে না। পিপিএফ এর লোন আপনি একবারই পাবেন, আনটিল সেটা আপনি টোটাল ক্লিয়ার করছেন, আপনি সেকেন্ড কোনো লোন পাবেন না। এবং এরপরে পিপিএফ এর আরও অনেক সুযোগ সুবিধা আছে, যেগুলো বা আরও অনেক ফিচার্স রয়েছে যেগুলো আমরা পরবর্তী এপিসোডে করব। তার কারণ হচ্ছে এই এপিসোডটা অনেক বড় হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ এতটা দেখার জন্য। আপনাদেরকে আমরা জানাচ্ছি আপনাদের জ্ঞাতার্থে যে আমাদের এইটা ছাড়াও আর একটা চ্যানেল রয়েছে, বাংলা গানের চ্যানেল, আমার চ্যানেল ওটা। চ্যানেলের নাম অরিজিৎ চক্রবর্তী। আপনারা যদি বাংলা গান শুনতে ভালোবাসেন সেখানে যেতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনারা সেখানে গিয়ে গান শুনলে আমরা কৃতজ্ঞ থাকবো এবং উৎসাহিত পাবো। এবং অবশ্যই 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 এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের সাহায্য করে সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্র, পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী কেন্দ্র। আপনার যদি আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি শেখানোর বিদ্যালয় থাকে, আপনি অবশ্যই আপনার ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য অ্যাফিলিয়েশন নিন সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্রের থেকে। সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্র আপনার শিক্ষা কেন্দ্র এবং আপনার ছাত্রছাত্রীদের নিয়ে আপনার সাংস্কৃতিক বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সুর ভারতীর ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকের জন্য এখানেই নমস্কার জানাচ্ছি এবং আপনাদেরকে আবেদন করছি যে অবশ্যই পিপিএফ এর পার্ট 2টা দেখবেন, কারণ আমরা আপনাদের জন্য অনেক ডিটেলসে, অনেক পরিষ্কার এবং অনেক বড়ভাবে ডিটেলস ব্যাখ্যা করে ভিডিও বানাচ্ছি। আপনাদের জন্য পরিশ্রম করছি, আপনারা পাশে থাকলে আমাদের ভালো লাগবে। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।